বিজেপির পরিষদীয় দলনেতা আজকে ঘোষণার দিন ছিল কার্যত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবাইকে বলেছিলেন আপনাদেরকে 2 মিনিট টাইম দিলাম, আপনারাই ভেবে বলুন আপনাদের পরিষদীয় দলনেতা কে নির্বাচন হবে। সবাই কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডের মধ্যে বলেছিলেন শুভেন্দু অধিকারী, কারণ উনার লড়াইয়ের কাছে আর কেউ নেই। সবাই অনেকেই বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রথমেই বলেছিলেন আপনারা আপনাদের নামও বলতে পারেন যদি কেউ এখান থেকে মুখ্যমন্ত্রী হতে চান, কিন্তু সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব হয়। প্রথম প্রস্তাব দিলীপ ঘোষই কিন্তু করেছেন। সেই শুভেন্দু অধিকারী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এখন বাংলার মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের ওঠাপড়া কেমন ছিল, তার অনেকটাই এই যে শুভেন্দু অধিকারীর উত্থান থেকে শুরু করে অনেকটাই শুভেন্দু অধিকারীকে হাতের তালুর মতো চিনেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। শুধু চেনেন না, তার সঙ্গে এই রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে যে সমস্ত আলোচনা কথোপকথন শুভেন্দু অধিকারীর সঙ্গে নানাভাবে স্যারের হয়েছে, স্যারের থেকেই জানবো আজকে স্যার শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের ওঠাপড়া। কারণ কেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কে, এবার আমাদের উত্তরে হবে শুভেন্দু অধিকারী, আমার আপনার সবার বাংলার মুখ্যমন্ত্রী। এ কেমন ছিল ওনার রাজনৈতিক জীবনের ওঠাপড়া? প্রথম কথা বলবো যে তোমরা বঙ্গ টিভি প্রথম যারা সম্প্রসারণ করেছিল যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হচ্ছেন, বিকল্প কোনো ভাবনার সুযোগ নেই। শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা মনে হয় জোরালোভাবে গত 6 মাস বঙ্গ টিভি দেখিয়েছে। সেই কারণে রোজিনা তোমাকে কনগ্রাচুলেশন। এবং মানে রেজাল্ট বেরোনোর পরেও তোমার টেলিভিশনই প্রথম যারা জোরালোভাবে দাবি করেছে যে আর কোনো নাম গ্রাহ্য হতে পারে না, একমাত্র শুভেন্দু অধিকারী রাস্তা, মানে তাকে বাদ দিয়ে কোনো নাম ভাবারই সুযোগ নেই অমিত শাহ। ফলে প্রথম তোমরাই যারা শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই কথাটা বলেছ। এমনকি যেদিন প্রথম দিন ভবানীপুর এলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাইবে সেদিনই মুখ্যমন্ত্রী হবে। আপনি সেদিন বলেছিলেন, স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রীর নাম। আমাদের চ্যানেলের ভিডিও আছে, দর্শক গিয়ে দেখতে পারেন। এবার তোমায় বলি যে দেখো, মানে শুভেন্দু অধিকারী সম্পর্কে কতগুলো শব্দ মানে ব্যবহার হয় প্রতীকী অর্থে। দামাল ছেলে, বাংলার দামাল ছেলে, লড়াকু ইমেজের জন্য বলা হয় দামাল ছেলে। শুভেন্দু অধিকারীকে কলকাতা টিভিতে বসে আমি যে নামটা দিয়েছিলাম 2008 সালে, সেটা হলো মানে তরুণ তুর্কি, বাংলার তরুণ তুর্কি। সেটাও কিন্তু যে লড়াইটা ও নন্দীগ্রামে করেছিল, যে সাহস দেখিয়েছিল, সেখান থেকে তরুণ তুর্কি শব্দটা ইউজ করেছিলাম আমি, এবং পরবর্তী সময় বিভিন্ন কাগজ সংবাদ মাধ্যম তারা ব্যবহার করেছিল। দেখো মানে শুভেন্দু সত্যি বলতে কি খুব অল্প বয়সেই মুখ্যমন্ত্রীর পদে বসলেন। 1970 সালে ওর জন্ম। ফলে 1970 সালে 15ই ডিসেম্বর ওর জন্ম। তাহলে তুমি বুঝতেই পারছো যে 56 বছর বয়সে ও এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আগামীকাল শপথ নিতে যাচ্ছেন ব্রিগেডে। এবং ও যে পরিবার থেকে জন্মগ্রহণ নিয়েছে সেই পরিবারটা পুরোপুরি রাজনৈতিক পরিবার, এবং যে পরিবারের মানে ভারতের স্বাধীনতা সংগ্রামে সরাসরি যুক্ত ছিল। ব্যক্তি শুভেন্দু অধিকারী এবং তার পরিবার, সতীশ সামন্ত, অজয় মুখার্জি এদের ভাবধারার শিষ্য। সতীশ সামন্তর ভাবধারার যদি মানে বলা যায় শেষ শিষ্য কে, তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারীর কথাই বলতে হবে। অজয় মুখার্জির মতন অকৃতদার, অর্থাৎ তিনি কিন্তু 100% রাজনীতিকে দেবেন বলেই তিনি বিবাহ করেননি, এবং এটা তিনি কিন্তু মানে তার কাছে বিরাট চয়েস ছিল। আমি পরবর্তী সময় তোমায় বলবো যে 11 সালে যখন শুভেন্দু অধিকারী মানে তার দল যখন মানে তৃণমূল কংগ্রেস পুরনো দল যখন ক্ষমতায় আসলো, মানে আমি পর্যন্ত ফোন পেয়েছি শুভেন্দুর ব্যাপারে বিখ্যাত বিখ্যাত লোকের আগ্রহ। মানে আমি আর দর্শককে ভেঙে বলতে চাই না, আমি একজন অধ্যাপক মানুষ, আমার আজকে একটু পডকাস্টের মতো আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে আলোচনা করতে চাই। আর যে শুভেন্দু অধিকারীর তো রোজই আমরা স্যার কথা শুনি, আপনিও কথা বলেন, কিন্তু আজকে যে শুভেন্দু অধিকারীকে দর্শক চেনে না,
সেই শুভেন্দু অধিকারী সম্পর্কে শুনতে চাই। কারণ কেন সম্প্রতি নন্দীগ্রামে প্রচারে এসে শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি অকৃতদার, কারণ কেন আমি আপনাদের জন্য পুরো সময়টা দিতে চেয়েছিলাম, সেই জন্য তিনি নিজেও এই সম্প্রতি বলেছে, ভিডিও দেখলেই সবাই। আমি অনেক সময় ইয়ার্কি করে বলেছি এবং ও বলতো যে 100% সময় অজয় মুখার্জি দিয়েছেন, 100% সময় রাজনীতিতে যদি না দিতে পারি তাহলে মানুষের সেবা করব কি করে, তাহলে আত্মত্যাগ কি হলো, সংসার করতে গেলে আমি জনসেবা করতে পারবো না। তাহলে ও কিন্তু বাই হার্ট বিশ্বাস করে। আমি তোমায় বলছি যে এটা কেবলমাত্র অন্য কোনো কারণেও বিয়ে করলো না তা নয়, ও সংসার মানে জীবন তৈরি করলো না, তার একটা বড় কারণ কিন্তু আমি তোমায় বলছি যে ও বিশ্বাস করে সতীশ সামন্ত, অজয় মুখার্জিদের শিষ্য শুভেন্দু বিশ্বাস করে যে রাজনীতিটা হলো মানে সন্ন্যাস ধর্মের মতন। সেটা 100% যদি তুমি না দিতে পারো তাহলে রাজনীতিতে এসে লাভ নেই। ফলে এবং এটা ওর ভাষায়, আমি ওর ভাষাকে কোট করে বলছি, এটা একটা এই আত্মত্যাগটা যদি তুমি করতে পারো তবেই তুমি রাজনীতিবিদ। ফলে সেই জায়গা থেকে কিন্তু শুভেন্দু কিন্তু অকৃতদার রয়ে গেলেন। দেখো ওর বাবা বিখ্যাত মানুষ শিশির অধিকারী, আর শিশিরদা খুব রসিক মানুষ ছিলেন। শিশিরদা কাথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। শিশিরদা বাম আমলে লড়াকুল নেতা, কংগ্রেসের বিখ্যাত নেতা। তারপরে তৃণমূল কংগ্রেসে এসে তিনি সেখানে এমপি হয়েছেন, বাবাকে এমপি দেখেছেন, 2009 সালে এমপি হয়েছেন। তার আগে একাধিক পদে ছিলেন শিশির দা। এবং তার দুই ভাই, তারা সৌমেন্দ্র এবং দিব্যেন্দু। দিব্যেন্দু এবার তুমি জানো এগরা থেকে জিতেছে, এর আগেও একাধিকবার এমএলএ হয়েছে দিব্যেন্দু, এমপি হয়েছে। সৌমেন্দ্র তো মানে তুমি জানো কাথির থেকে 2024 সালে এমপি হলো। ফলে পুরো পরিবারটাই হলো রাজনৈতিক পরিবার। মানে পশ্চিমবাংলাতে খুব কম পরিবার দেখা যাবে যাদের প্রায় সকলেই রাজনৈতিক মানে ঘরানা বা রাজনৈতিক পরিবারের সদস্য তারা। এই শুভেন্দু ও কিন্তু বিএ পাস করে কাথি কলেজ থেকে, এবং ও কিন্তু মানে ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিল, ছাত্র ইউনিয়ন পরিচালনা করত, এবং মানে এক পোস্টার লাগানো থেকে শুরু করে বেঞ্চ বসা মানে লাগানো থেকে শুরু করে ও এত ছোট ছোট কাজ করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে যে ভাবাই যায় না। মানে একেবারে মানে কাথি কলেজের ইউনিয়নের যে সাথে যুক্ত ছিল, সেইখানেও কিন্তু ও খুব ছোট ছোট কাজ করেছে, যেগুলো মানে অনেক সোনা মানে চামচ মুখে দেওয়া নেতারা যাদের গার্ডরেল উঠে গেল তারা ভাবতেই পারবে না। দ্বিতীয় যে বিষয়, যে ও কিন্তু পরবর্তী সময় শুধু বিয়েতে থামেনি, ও আমার বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ করে। ও এমএ করে এনভায়রনমেন্টাল সায়েন্সে। আমাদের তুমি জানো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স এডুকেশন আছে, দূরশিক্ষা আছে। সেই ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে ও কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে ও কিন্তু এমএ করে। ফলে শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা হলো বিএ এবং এমএ পাস। এবং ও কিন্তু আমি তোমায় বলছি যে দেখো প্রথাগত শিক্ষার বাইরেও তোমরাও মানে রিপোর্টার হিসেবে দেখেছো, ও স্মৃতিশক্তি মারাত্মক। তুমি তুমি ওকে বলো যে 1995 সালে কাথি পুরসভার যখন কাউন্সিলর হয়েছিল কত ভোটে জিতেছে, কার বিরুদ্ধে লড়াই করেছে। তুমি যদি বলো 2001 সালে কি হয়েছে, 2003 সালে কি হয়েছে, ওদের ঝড়ের বেগে বলে দেয়। ও স্মৃতিশক্তি মানে যাকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে পাচ্ছি, তার স্মৃতিশক্তি পশ্চিমবাংলায় বিরলতম, আমি তোমায় বলছি। এবং ওর অ্যানালিটিক্যাল পাওয়ার, মানে আমি কিন্তু কোন রকম তেল দিয়ে কথা বলছি না, আমি কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেছে জন্য মানে আমি কিন্তু একেবারেই আমি বলছি না যেটা বাস্তব। একটা কথা শুধু বলতে চাই, আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভিডিও বিশ্বনাথ চক্রবর্তীর একটু খুলে নিন। আমিও বলবো যারা যারা বলবেন যে বিশ্বনাথ চক্রবর্তী আজ মুখ্যমন্ত্রী হয়েছে বলে বলছেন, তা নয়, বঙ্গ টিভির প্রত্যেকটা ভিডিও খুলে নিন। সেখানে বিশ্বনাথ চক্রবর্তী প্রত্যেক দিন শুভেন্দু অধিকারী না থাকলে এই আন্দোলনগুলো হতো না, বাংলাদেশের আন্দোলন ধরতে পারতো না, এই আন্দোলন হতো না। নিজের ব্যক্তিগত টাকা দিয়ে শুভেন্দু অধিকারী জেলায় জেলায় গিয়ে মিটিং করছে, এইগুলো শুনে নিন একবার, তারপরে বিশ্বাস করুন। ফলে আমি তোমায় বলছি না না, আমি প্রথমত বলতে চাই যে ওর মতন স্মৃতিশক্তি, স্মৃতিধর মানুষ, আর বিশ্লেষণ, রাজনীতি বিশ্লেষণ, আর
মানে পশ্চিমবাংলার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, যার জন্যই আমি তোমার চ্যানেলে জোর গলায় বলেছিলাম যে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহর হিম্মত নেই আর কারো বাচ্চা। তার কারণ পশ্চিমবাংলার প্রত্যেকটা 48টা ডিপার্টমেন্ট কি হচ্ছে না, তুমি যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে শুভেন্দুর সামনে যাও, বুম ধরো যে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট দাদা কি হচ্ছে, পরিবহন দপ্তরে কি হচ্ছে, খাদ্য দপ্তরের কিভাবে স্ট্রাকচার আছে, কৃষি দপ্তরের কি স্ট্রাকচার আছে, একবার ঝড়ের মতন বলে দেয়। এবং এবং ওর আরেকটা গুণ হলো মানে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভূমিকা এত ক্রিস্টাল ক্লিয়ার, মানে আপনারা দর্শক বলতেই পারেন যে বিশ্বনাথ চক্রবর্তী এত কথা আপনি বলছেন কোথার থেকে, তার কারণ বহু বছর ধরে মানে রাজনীতি চর্চা করতে গিয়ে শুভেন্দু অধিকারীর সাথে একটা কনজাংশন রাখতে হয়েছে। সেই অভিজ্ঞতার থেকে বলছি, আমি একজন শিক্ষক হতে পারি, কিন্তু অ্যাট দি সেম টাইম আমি বলবো যে শুভেন্দুর মতন স্মৃতি এবং একই সাথে অ্যানালিটিক্যাল পাওয়ার, বিভিন্ন তথ্যকে বিশ্লেষণ করা, সমস্ত দপ্তরের খুঁটিনাটি সম্পর্কে অবগত করা, দেশের সমস্ত প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন তার সম্পর্কে মানে যে তার জ্ঞান, আমি বলছি অগাধ জ্ঞান, এটা কেবলমাত্র কোনো জার্নালিস্ট ভাবতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি কোনো জার্নালিস্ট শুভেন্দু অধিকারীর ওই নলেজ ভাবতে পারবে না। মানে সাধারণত জার্নালিস্টরা তো জেনারেল নলেজ প্রচুর থাকে, তারপরেও আমি কথাটা বলছি। দ্বিতীয় গুণ হলো যে শুভেন্দু, আমি এখানে একটা কাহিনীও বলতে চাই তোমার দর্শককে, যে শুভেন্দুর আমরা হতাশ হতাম, বিশ্বাস করো। আমি তো তোমার চ্যানেলে অনেক দিন দর্শক আমাকে গালাগালি করে এবং ঠিকই করে, যে আমি যখন দেখতাম যে বিজেপি আন্দোলন করছে না, আমি রীতিমতন বলতাম একটা অপদার্থ দল আন্দোলন করে না, আমি হতাশ হয়ে যেতাম। আপনি বলতেন বিরোধী দলগুলো মরে গেছে, শুধু শুভেন্দু অধিকারী একা বেঁচে আছে, এরকম বলতেন আপনি। আমি বিশ্বাস করো বিরোধী দলগুলো নেই। শুভেন্দু অধিকারী কোনোদিন আত্মবিশ্বাস মানে আগেও আমি কোনোদিন দেখিনি সামান্যতম, মানে কম, মানে কেন ওর নেতা, কেন আমি নেতা নই, তার কারণটা হলো ওর মধ্যে সামান্যতম কোনো আত্মবিশ্বাসের অভাব আমার জীবনে দেখিনি। আমি এইবার একটা উদাহরণ দিই, দুটো ঘটনা। 2021 সালে আমি এবিপি আনন্দের কাউন্টিং এ, সাধারণত যেদিন কাউন্টিং হয় আমাদের টিম কাজ করে, আমি কোনো ফোন ধরি না, কারণ ধরনের সুযোগও থাকে না। আমি দেখছি কনস্ট্যান্ট একটা ফোন বেজে যাচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে 21 সালের নন্দীগ্রাম নিয়ে যে গল্পটা শোনায়, বাস্তবটা ঠিক উল্টোটা। তোমার চ্যানেলে মনে হয় আমি বলেছি একদিন, সেটা হলো 15টা ইভিএম না গনেই সংবাদ সংস্থাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তখন আরোকে দিয়ে, এবারের মতন কড়াকড়ি ছিল না, আরোকে দিয়ে জানিয়ে দিয়েছিল এবং সব সংবাদ মাধ্যম সংবাদ মানে টেলিভিশন চ্যানেলগুলো ব্রেকিং দিচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে, নন্দীগ্রামে জিতে গেছে। বিজয়বর্গী তো কনগ্রাচুলেশন করে দিয়েছে। একদম। শুভেন্দুর ফোনটা এসেছিল, আমার এখনো মনে আছে যে আমার প্রতি অন্যায় হচ্ছে। 15টা ইভিএম এর কাউন্টিং তখনও বাকি সংবাদ সংস্থাকে দিয়ে রিটার্নিং অফিসারকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়রা মানে তৃণমূল কংগ্রেসেরা কিন্তু সংবাদ সংস্থাকে সেই খবর খাওয়ায় এবং ব্রেকিং নিউজ চলে মানে নন্দীগ্রামে মমতা জিতে গেছে। 15টা ইভিএম যখন বেরোলো, তারপরে কিন্তু 1956 ভোটে শুভেন্দু অধিকারী জিতলেন। সেদিন বিশ্বাস করো 21 সালে আমরা অনেকেই মনে করেছিলাম একটা মানে বিজেপি না জিতলেও বড় ব্যবধানে মানে থাকবে, 220, 25, 30 আসন পাবে। নর্মালি আমাদের সংখ্যা মেলেনি, ফলে আমরা খুব হতাশ। শুভেন্দু অধিকারী রাত্রেবেলা অন্তত গোটা 4 ফোন আমার সাথে কথা হয়েছে ওর, যে কেন কিভাবে হলো। রাত্রি 11টার পরে একবার আমার সাথে কথা হলো যে দাদা দেখবেন এখান থেকে আবার উঠে দাঁড়াবো, এখান থেকে উঠে দাঁড়াবো। বিশ্বাস করো আমার 1 মিনিটের জন্য মনে হয়নি এখানেই ও নেতা আর আমি ফলোয়ার, আমি বিশ্লেষক। ও বলছে দাদা দেখবেন এখান থেকেই রুখে দাঁড়াবো। এখন আমার কানে ভাসে, তোমার বৌদিও সাক্ষী, কারণ সারাদিন ক্লান্ত, আমি কাউন্টিং করে মানে মোবাইল ফোন অন করা। 1টার সময় ও ফোন করে একটা দুঃখের কাহিনী বলল,
মানে কোনো একটা টেলিভিশনের কর্ণধার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক ছিল, আমি নামটা আর বলছি না, পরে সে জেলও কাটে, তার লোকবল শুভেন্দুর 11টা গাড়ি পরপর ভেঙে দিয়েছিল নন্দীগ্রামে। ও আমায় বলেছিল, আমি এই যে যে অত্যাচার আমাকে করলো আমি কিন্তু শাস্তি দেব, শাস্তি দিয়েছিল, তার জেল হয়েছিল পরবর্তী সময় অন্য একটা বিষয়ে, জেল হয়েছিল। শুভেন্দু সবসময় আশাবাদী মানুষ। তারপর তো স্যার 21-এর পর তো 24 একদম ধরাশায়ী বিজেপি, মানে 12টায় নেমে গেল। তখন তো সব নেতা নেত্রীরা বলেছিল শুভেন্দু অধিকারীর জন্য আমরা এই আমি দেখো নাম ধরে, মানে একটা মুশকিল কি জানো তো, ভেতরের প্রচুর জিনিস জানলে একটা সমস্যাও হয়। কতটা বলবো কতটা বলবো, আর একই সাথে তোমায় বলবো শত্রু হয়ে যাই, মানে বিশ্বনাথ শত্রুকে বিশ্বনাথ চক্রবর্তী আবার কে। আজকে এক তৃণমূলের নেতা আমাকে ফোন করে বলছে আপনি তো কিছুই মেলাতে পারেননি। আমি জানি না কি, আমি তখন বললাম যে একটু বঙ্গ টিভিটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি ধরনের ইঙ্গিত কি বলেছিলাম। আপনি উত্তরবঙ্গ জঙ্গলমহল আর বাকিটা আমাদেরকে পুরো আসনেরই ধারণা দিয়ে দিয়েছিলেন কি হতে চলেছে। যদি কেউ ফলো করে থাকে অবশ্যই দেখতে পাবে। কিন্তু সেই নেতা, উত্তর কলকাতার এক নেতা, সে মানে আমি বিস্ময় মনে হলো। যাই হোক, যেটা বলছিলাম যে ফলে শুভেন্দু অধিকারী সেই নেতা যে আশাবাদী নেতা। আমি কিন্তু বলছি, আমি আবার একটা আশা দেখছি 2011-র পরে। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছিলাম, আশা রেখেছিলাম যে সত্যি পশ্চিমবাংলাটা একটা বদ্যা রাজনীতির থেকে, হিংসার রাজনীতি থেকে মুক্ত হবে, বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, উন্নয়ন হবে। আমি কিন্তু আরেকবার দ্বিতীয়বার আশা করছি, কারণ শুভেন্দু হলো আশাবাদী মানুষ। ও যে ধরনের স্বপ্ন দেখায় সেই স্বপ্ন ও কিন্তু কার্যকারী করে দেখায়। ফলে শুভেন্দু আমাদের মতন নয় যে অল্পতেই নিরাশা হয়। আমি তো ব্যক্তিগতভাবে অনেক সময় মানে ফার্স্টেডেড হই। আমি খুব অনেস্টলি বলবো, এটা আমার মানে মানে বলা যায় আমার চরিত্রের মানে খারাপ গুণ। আমি নিজেকে নিজে যদি বিশ্লেষণ করি তাহলে আমার চরিত্রের সবচেয়ে খারাপ গুণ হলো যে আমি অল্পতেই ফার্স্টেডেড হয়ে যাই। কিন্তু শুভেন্দু সেরকম মানুষ নয়, প্রতি মুহূর্তে আসা জায়গায়। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আমি তোমায় বলছি, আমি ভীষণ আশাবাদী যে ও রাজ্যের একটা ডেভেলপমেন্টের যে ছবি সেটা কিন্তু ও নিশ্চিত করবে। আর যারা অন্যায় করেছে শুভেন্দু অধিকারী কিন্তু তাদের ছেড়ে কথা বলবে না। আরেকটা জিনিস আমি শুধু বলতে চাই, কারণ আমরা তো রিপোর্টার অনেক কভারেজ করেছি। শুভেন্দু অধিকারী টেবিলে বসে শুভেন্দু অধিকারীর নামে যাচ্ছে তাই করে ডাক্তাররা বলে যাচ্ছে, মানে উনি শুনছেন, উনি ওখানে বসে রয়েছেন, মানে শুভেন্দু অধিকারী সমালোচনাও সহ্য করতে পারে একেবারে। মানে আরেকটা জিনিস তোমায় বলি যে ওর মানে পলিটিক্যাল কেরিয়ারটাকে আমি একটু তোমার দর্শকের সামনে তুলে ধরি। ও প্রথম নির্বাচিত সদস্য হয় 1995 সালে, কাথি পুরসভায় কাউন্সিলর হয় কাথি। এবং তখন ওর বয়স, তুমি তোমার ছবিটা দেখবে, মানে রীতিমতন মানে মস্তিক মতন হয়নি, ও তখন কাউন্সিলর হয়ে গেছে একদম এত অল্প বয়সে। তারপরে 2001 সালের ওর একটা সেটব্যাক হয়। তুমি যদি তোমার মানে শিরোনাম দাও যে শুভেন্দু রাজনৈতিক মানে উত্থান বা পতন উত্থান যাই দাও না কেন, তাহলে ওর বলবো 2001 সালে একটা সেটব্যাক হলো। ও তখন মুখবেরিয়া কেন্দ্রে বিধানসভায় দাঁড়ালো, যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হয় এভার নয় নেভার স্লোগান দিয়েছিলেন। কংগ্রেসের সাথে জোট বেঁধে, বিজেপির থেকে সরে এসে কংগ্রেসের সাথে জোট বেঁধে লড়াই করলেন। শুভেন্দুকে মুখবেরিয়া কেন্দ্রে, মুখবেরিয়া তখন একটা পুরনো কেন্দ্র ছিল যেটা এখন নেই, ডিলিমিটেশনের পরে ওই কেন্দ্র উঠে গেছে। কিরণময় নন্দ মৎস্যমন্ত্রী ছিলেন, সমাজবাদী দলের এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে অখিলেশের পাশে দেখবে তুমি কিরণময় নন্দকে। সেই কিরণময় নন্দের কাছে উনি হেরে যান 2001 সালে। এর পরে কিন্তু আমি বলবো শুভেন্দুর আর পেছনে ফেরার কোনো জায়গা ছিল না। 1998 সালে তৃণমূল কংগ্রেসে ও আনুষ্ঠানিকভাবে জয়েন করেছিল। 2001 সালে তো আমি বললাম যে ওর পরাজয় ঘটে। তার পরবর্তী পর্যায়ে আমি বলবো যে 2006-এর পরে যখন নন্দীগ্রাম আন্দোলন হলো, নন্দীগ্রাম আন্দোলন মানে শুভেন্দু। নন্দীগ্রাম আন্দোলনে ওইরকম যুব শুভেন্দু তিনি যে ভূমিকা নিয়েছিলেন সেটা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকতেন, শুভেন্দু তো একদম মাটিতে গিয়ে তার টিম তৈরি করে সে লড়াই করেছিল। রিপোর্টাররা
বলতো শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করতাম আমরা নন্দীগ্রাম থেকে ওই রাস্তা থেকে কখন যাব, মানে সে যদি বিরোধী দলেরও রিপোর্টার হতো তাকে শুভেন্দু অধিকারী সাজেস্ট করে দিত তোমরা এবার যাও এবং ওইদিকে। মনে রাখবে শুভেন্দুর মানে নেতৃত্ব এতটাই প্রবল ছিল যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় পদ ছিল তৃণমূলের মধ্যেই রাজ্য তৃণমূল যুব সভাপতির পদ। রাজ্য তৃণমূলের যুব সভাপতি, যুব প্রেসিডেন্ট ছিল হলো মাদারের পরে সেকেন্ড পোস্ট। সেটা ও 2006 সাল থেকে রাজ্য যুব প্রেসিডেন্ট হিসাবে কাজ করে এবং দুর্বার আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনের কাছে বামফ্রন্ট পরাজিত হয়, বহু মানুষের মৃত্যুর বিনিময়ে শেষ পর্যন্ত জমি রক্ষা করতে পেরেছিল এবং যে আন্দোলনের উপর দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পট পরিবর্তন করেছে। ওই কথাটা আমাদের মুখস্থ হয়ে গেছে স্যার, দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি না নন্দীগ্রামের আন্দোলন হতো। সত্যি, কিন্তু আমি তোমায় বলছি হতে পারতেন না। তার কারণ তিনটে। দেখো, একজন বিশ্লেষক হিসেবে তিনটে। আমি তো একাধিকবার গেছি ওখানে, ওখান থেকে লাইভ টেলিকাস্ট হয়েছে, আমাদের বিভিন্ন চ্যানেল লাইভ টেলিকাস্ট করতো, ফলে একাধিকবার। এবং ও প্রথম আমার ওর সাথে আরো ভালো করে পরিচয় ওই নন্দীগ্রাম আন্দোলনের সময়তেই। নন্দীগ্রাম আন্দোলনের সময় তোমাকে আমি বলতে চাই যে শুভেন্দু তিন জায়গায় বামফ্রন্টের ফাটল ধরিয়েছিল। একটা হলো বামফ্রন্ট অজেয়, এটা ভাঙলো মিথ। দুই, সাংগঠনিক জায়গা থেকে বামফ্রন্টের প্রতিরোধ গড়া তো যায় না, এই মিথটা ভাঙলো। আর হলো মুসলিম সমাজ, যেটা বামফ্রন্টকে আজকে যেমন মানে তৃণমূলকে সমর্থন করছে, তখন বামফ্রন্টকে সমর্থন করতো। এই মুসলিম সমাজের জমি কেড়ে নিচ্ছে, ফলে এন্টার মুসলিম সমাজকে দলবদ্ধ করা, তাদের কে বামফ্রন্টের থেকে তৃণমূলে নিয়ে আসা, যার জন্যই পরিবর্তনটা আরো বেশি সুচারুভাবে সম্পন্ন হয়েছিল। ফলে এবং কৃষকদেরকে সঙ্গে পাওয়া, যে কৃষক সভাটা কার্যত সিপিএম এর ছিল, সেই কৃষক সভার সদস্যরাই মানে এলাকায় এলাকায় তৃণমূলে জয়েন করতে লাগলো। এই এন্টার যে সামাজিক সমর্থনের ভিত্তিটার মধ্যে পরিবর্তন, সেটা শুভেন্দু অধিকারী না থাকলে হতো না। ওই জন্যই ও বলে যে আমি না থাকলে আপনি দিদিমা হয়েই থাকতেন। হ্যাঁ, দিদি পারতেন না। এরপরে ও আরেকটা বড় মাইলস্টোন হলো 2009 সালের লোকসভা নির্বাচন। 2009 সালে শুভেন্দু অধিকারী লক্ষণ শেঠের, মনে রাখবে তখন লক্ষণ শেঠ মানে দোদণ্ড প্রতাপ, তার বিরাট প্রভাব, সে তার একটা অবদানও আছে। আজকে এই অবদানটা যদি না বলি সেটাও অন্যায় হবে। সেটা হলো হলদিয়াতে যে কারখানাগুলো দেখো, তার তার জমি অধিগ্রহণ, তার বিকাশে লক্ষণ সেটা একটা ভূমিকা ছিল। কিন্তু ক্ষমতা কি করে, ক্ষমতা মানে অ্যাবসলিউট ক্ষমতা যখন তুমি পাবে, তখন তোমাকে করাপশন তুমি মধ্যে ঢুকে যাবে, তোমার মধ্যে একটা অহমিকা তৈরি হবে, তোমার মধ্যে দাম্ভিকতা তৈরি হবে। ক্ষমতা সবসময় দাম্ভিকতা তৈরি করে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখলে, একই তুমি মানে ওই লক্ষণ শেঠের ক্ষেত্রেও তুমি দেখে মানে ছিল। লক্ষণ শেঠ হাঁটতে পারে, সিপিএম এর কেউ বিশ্বাস করতো না। লক্ষণ শেঠের সংগঠনের কাছে মানে লড়াই করা যেতে পারে, এটা কেউ ভাবতে পারতো না। লক্ষণ শেঠ লাখ লাখ ভোটে জিতবে, এটাই স্বাভাবিক ছিল। সেই মিথটাকেও ভেঙে দিল 2009 সালে লক্ষণ শেঠকে পরাজিত করে। 9 থেকে 14 মানে মানে গুরুত্বপূর্ণ নেতা সে, মানে ন্যাশনাল লেভেলেও। আর তারপরে 14 সালে দ্বিতীয়বার আবার ওই তমলুক থেকেই কিন্তু ও জয়ী হলো তৃণমূলের প্রতীকে, তৃণমূলের সাংসদ হয়ে। ফলে পরপর দুবার ও কিন্তু সাংসদ হলো, 9 থেকে 14, 14 পরে আবার 14 নির্বাচন আরেকবার। কিন্তু 16 সালে যখন বিধানসভা হলো, তখন 16 সালের বিধানসভাতে ও মানে লোকসভা পদত্যাগ করলো। লোকসভার থেকে লোকসভার পদ ছেড়ে ও বিধানসভা নির্বাচনে লড়লো নন্দীগ্রাম থেকে। আমি যদি ভুল না করে থাকি 81,000 ভোটে জিতেছিল। ভাবো তুমি, 81,000 ভোটে জিতেছিল নন্দীগ্রাম থেকে। কারণ নন্দীগ্রাম ওর হলো কর্মভূমি, ওর কর্মভূমি হলো নন্দীগ্রাম। ফলে নন্দীগ্রামের মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে জায়গাটা তুমি আমায় প্রশ্ন করতে পারো যে স্যার ওকে ন্যাশনাল পলিটিক্স থেকে আনলো কেন, তার পেছনে কিন্তু অনেকেই বলেন, আমি এটা নিশ্চিত করে বলতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় ছিল যে শুভেন্দু সর্বভারতীয় স্তরে অনেক প্রচার পেয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসটা মানে শুভেন্দুর কাছে যাবে না তো।
আর মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যেটা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির থেকে নিয়ে এসে তাকে মানে ডায়মন্ড হারবার সাংসদ করে দিয়েছেন হঠাৎ করে, মানে লিফট দিয়ে উঠিয়ে দিয়েছেন। আপনারা বলেন প্যারাশুটে নামা নেতা। প্যারাশুটে নামা নেতা। এবার যেই না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনলো, মমতা বন্দ্যোপাধ্যায় দুটো স্ট্র্যাটেজি নিল, যে ওর দুটো হাত ছিল, একদিকে শুভেন্দু আরেকদিকে মুকুল রায়, দুজনেরই ডানা ছাড়তে লাগলো। সঙ্গে শোভনেরও দানা ছাড়তে লাগলো, দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি ছিল, সেই সমস্ত দানাগুলো পরপর ছাড়তে লাগলো। শুভেন্দু অধিকারী কিন্তু আমি তোমায় বলছি, ওর মানে আত্মগরিমা ছিল, আত্মসম্মান ছিল, যেভাবে ওকে মার্জিনালাইজ করছিল সেটা ও মেনে নেওয়ার পক্ষে, ওর পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল। আরেকটা ইনসিডেন্ট নিশ্চয়ই আপনার মনে থাকবে, যেহেতু আলোচনা করছি আমরা, উনি মঞ্চে উপস্থিত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না জানিয়ে যুব উনি ছিলেন, যুব হ্যাঁ, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবাতে নাম ঘোষণা করে দিয়েছিলেন, তখনই উনি একটু বললেন এটা আমাকে বলতেও পারতেন, উনি সেই দিন থেকে না, বকলমে যুবর দায়িত্ব দিয়ে দিয়েছিল অভিষেককে যুবা নাম করে। তারপরে অল্প সময়ের জন্য সৌমিত্র খানকে আনলেন, তারপরে শুভ্রাংশুকে আনলেন। ফলে মানে শুভেন্দুর থেকে যেভাবে ক্ষমতা নিয়ে নিলেন, যে শুভেন্দুর উপর ভিত্তি করে উনি ক্ষমতা দখল করেছিলেন, সেই শুভেন্দুর ডানা ছাড়তে শুরু করলেন। আর কয়েকটা মানে ওই দিল্লির রাজনীতিতে শুভেন্দুর প্রভাব কমানোর জন্য তিনি কিন্তু মানে পশ্চিমবাংলায় আনলেন। পশ্চিমবাংলায় এনে তিনি শুভেন্দু এক এক সময় এক একটা দায়িত্ব পেয়েছে। কখনো মানে পরিবহন দপ্তরের দায়িত্ব পেয়েছেন, কখনো পরিবেশ দপ্তরের দায়িত্ব পেয়েছেন, কখনো জলপথ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এইসব দায়িত্বগুলো উনি পালন করে মানে পেয়েছেন। কিন্তু শুভেন্দুর এই মন্ত্রিসভায় থাকাটা শুভেন্দুর কাছে খুব ভারী হয়ে উঠছিল। কেন? ধরো পরিবহন দপ্তরে আলাপন বন্দ্যোপাধ্যায় সচিব ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করতো? সজীবকে দিয়ে কাজ করাতো, মন্ত্রীকে বাদ। যার জন্য শুভেন্দু দেখবে তুমি বিজেপিতে জয়েন করে বলেছে যে ওখানে তো একটাই পোস্ট আর বাকি ল্যাম্প পোস্ট। ও কথা তো বলেছে, উনি সব বলেন যে ওটা তো পিসি ভাইবোর মানে কোম্পানি, পিসি যা সিদ্ধান্ত নেয় কর্পোরেট কোম্পানি, উনি বলেন ওটা কোনো রাজনৈতিক দল নয়। একেবারে মানে এটা তো উনি তুমি জানো যে প্রায়ই উনি এই কথাটা বলেন। ফলে শুভেন্দু অধিকারী কিন্তু মন্ত্রিসভায় অনেক নতুন নতুন ধারণা ওনার মধ্যে থাকলেও কার্যকারী করতে পারেনি। তোমার মনে থাকতে পারে যে লকডাউনের পিরিয়ডে, আমি জানি না তোমার মনে আছে কিনা, লকডাউনের পিরিয়ডে মানে বাসের ভাড়া নিয়ে শুভেন্দু একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় মানেনি, এবং শুভেন্দুকে মানে এবং দিনের পর দিন শুভেন্দু বাস মালিক অ্যাসোসিয়েশনের কথা বলেছেন, একটা সিদ্ধান্তে আসতে চাইছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছিলেন। ওটা ওর ভীষণ খারাপ লেগেছে। মানে কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা অরাজক পরিস্থিতি পরিবহন দপ্তরে চলছিল, পরিবহন দপ্তরের ভাড়া কোনো নির্দিষ্টতা ছিল না। লকডাউনের সময় কেউ 20 টাকা দিয়ে চলে যাচ্ছে, কেউ 50 টাকা নিচ্ছে। শুভেন্দু চাইছিল একটা রেশনালাইজেশন অফ ফেয়ার, মানে ভাড়ার একটা যুক্তিপূর্ণ একটা দাম নির্ধারণ করতে চাইছিল। আমরা কিন্তু অবাক হয়ে গিয়ে দেখলাম যে উনি কিন্তু সেই কাজটা করতে পারলেন না। পরিবেশ দপ্তরের দায়িত্ব ছিলেন, সেখানেও একের পর এক সিদ্ধান্ত তিনি কার্যকারী করতে পারেনি। সেচ দপ্তরের দায়িত্ব, সেচ ও জল পরিবহন দপ্তর, সেচ দপ্তর বড় দপ্তর, মানে কার্যত বলা যায় যে ফাইলপত্র আমলাদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিতেন, তার মতন কাজ করতেন, মন্ত্রীদের স্বাধীনতাই ছিল না। ফলে সেই কারণে শুভেন্দু কিন্তু একদিকে দলে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলতে লাগলো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে যুবা তারপরে যুব দায়িত্বই দিয়ে দিল। আর উল্টো দিকে বলা যায় যে শুভেন্দুকে দিয়ে মালদা মুর্শিদাবাদ দখল করলো, উত্তর দিনাজপুর দখল করলো, কংগ্রেস থেকে তৃণমূলের পতাকা এই অঞ্চলে ওড়ালো, ক্রমশ তার বিভিন্ন জেলাতেও কিন্তু যে দায়িত্বগুলো ছিল সেগুলো কমাতে লাগলো। তাহলে দলের মধ্যে গুরুত্ব কমাতে লাগলো, বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত যে ছিল সেগুলোতে কমাতে লাগলো। আবার যে দপ্তরগুলো দিয়েছিল সেগুলো নামকে বাঁচতে দপ্তর ছিল, এমনকি হলদিয়ার মতন মানে পোর্টের যে কাজকর্ম সেগুলোতেও মমতা বন্দ্যোপাধ্যায় আমলাদের দিয়ে নিয়ন্ত্রণ করতে লাগলো। এই সবকিছু কিন্তু আমি বলছি শুভেন্দু কে কিন্তু শুভেন্দু পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল। এবং মানে শুভেন্দু পরবর্তী তুমি জানো যে যখন বিজেপি মানে উনি যখন বিজেপিতে আসবেন তার আগে উনি সিরিজ অফ সভা করেছেন, কর্মীদের নিয়ে সভা করেছেন। সেই সভাগুলো আমরা
ঢালাও করে চর্চা করেছি। দাদার অনুগামী না দিদির অনুগামী, একটা কথা উঠেছিল। পোস্টার হ্যাঁ, দাদার অনুগামী। পোস্টার পড়েছিল 27শে নভেম্বর 2020 সাল, 27শে নভেম্বর মানে 21-এর নির্বাচনের আগে 27শে নভেম্বর উনি সমস্ত পদ, দল, সমস্ত রেজিগনেশন দেন। একমাত্র ব্যক্তি সেই সময়কার, তোমার মনে থাকতে পারে বহু লোক তখন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিল পদ রেখে, কিন্তু শুভেন্দু অধিকারী সমস্ত মন্ত্রী, এতগুলো মন্ত্রী, বিভিন্ন কর্পোরেশনের সংস্থার দায়িত্ব, অনেকগুলো পদ উনি ছেড়েছেন, দলের পদ ছেড়েছেন, এমএলএ পদ ছেড়েছেন, সব ছেড়ে তারপরে তিনি বিজেপিতে জয়েন করেন 19শে ডিসেম্বর 2020 সালে। সেটা মেদিনীপুরে একটা বড় সভা হয়েছিল অমিত শাহর উপস্থিতিতে। ওই অমিত শাহর উপস্থিতিতে কিন্তু তিনি একটা কথা বলে ফেলেছিলেন, যেটার উপর ভিত্তি করেই শুভেন্দুর উপর আক্রমণ নেমে এসেছিল, যে আমি তো অমিত শাহর অফিসের সাথে 2015 সালেই যোগাযোগ করেছিলাম। এই 2015 সালে এই অমিত শাহর অফিসের যোগাযোগটা সত্যিই হয়েছিল। আমি তোমায় বলি এবার ভেতরের খবর, সেটা হলো সেটা আজকে মারা গেছেন চন্দন, একজন মানে রিপোর্টার ছিলেন চন্দন, তিনি এমপিও ছিলেন বিজেপির, বাঙালি, তার মাধ্যমেই হয়েছিল। এবং সেখানে তোমার গিয়ে স্বপনকান্তি ঘোষ সিউড়ির বিধায়ক ছিলেন, তিনিও মানে উপস্থিত ছিলেন আমি যতটুকু জানি। তখন অমিত শাহর বাড়িতে অত্যন্ত গোপনীয়ভাবে এই 2015 সালের বৈঠকটা হয়েছিল, যেটা শুভেন্দু প্রকাশ্যে জয়েনিং এর দিন বলে ফেলে দিয়েছিলেন যে আমার তো অনেক আগের থেকেই অমিত শাহজির অফিসের সাথে যোগাযোগ ছিল, যেটা নিয়ে ওকে গদ্দার ইত্যাদি শুনতে হয়েছে পরবর্তী সময়, যে তুমি তৃণমূলে থাকাকালীনই যোগাযোগ করেছিলে ইত্যাদি ইত্যাদি। এবং আমি তোমায় বলছি যে 21-এর নির্বাচনে যে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করবার জন্য যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল, যে তৃণমূলকে ভাঙো, এবং এটা মূলত মুকুল রায়ের আর কৈলাস বিজয়বর্গীর ফর্মুলা ছিল, এবং তাদেরকে প্রার্থী করে দিলেই হবে। কিন্তু তার ফলে কি হলো, যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ ছিল, তারাই যখন মানে এমএলএ সিটে দাঁড়ালো, মানে মানুষ মেনে নিল না। 144 জন তৃণমূল থেকে আসা নেতাকে মানে 2021 সালে প্রার্থী করা হয়েছিল। মানে আসছে আর প্রার্থী হচ্ছে, আমরা দেখেছি, আমি তো কভার করতাম স্যার, তখন আসছে আর হোটেল হিন্দুস্তানে তখন যোগদান হচ্ছে আর প্রার্থী হচ্ছে, শ্রাবন্তী প্রার্থী হচ্ছে, পার্নো মিত্র প্রার্থী হচ্ছে, মানে একাধিক যারা রাজনীতির সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে আসছে আর প্রার্থী করে। এবং সেখান থেকে কিন্তু একটার পর একটা ভুল শুধরে, বারবার তোমার চ্যানেলেও বলেছি যে বিজেপি কিন্তু 2021-এর মতন ভুল করছে না, অনেক ব্যাপারে কিন্তু তারা গুছিয়ে এবার নির্বাচনী প্রচার করছে, এবং তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষায় উত্তর দিচ্ছে। ইস্তেহার, এই যে মানুষের পরামর্শ নিয়ে ইস্তেহার হবে, বিভিন্ন জায়গায় ড্রপ বক্স বসেছিল, মানুষ যা চাইলো মানে সেই অনুযায়ী ইস্তেহার। এবং সবচেয়ে বড় কথা হলো যে যেভাবে এবার প্রচার আরএসএস এসছিল, এই এন্টার প্রসেসটার মধ্যে দিয়ে শুভেন্দু, তুমি যদি লক্ষ্য করো, শুভেন্দুকে বলা যায় যে বাজি রাখা হলো দুবার। একবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আসলো, সেই বাজিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলো। তারপরে এইবারে 26 সালের নির্বাচনে অমিত শাহ নিজে বলেছেন যে আমি শুভেন্দুদাকে বলেছি যে মমতার ঘরে ঢুকে হারাও। তার মানে তুমি বুঝতে পারছো যে শুভেন্দু দুবার, একবার মমতাকে তার হোম গ্রাউন্ডে হারালো, আরেকবার মানে নিজের হোম গ্রাউন্ডে, একবার মমতার হোম গ্রাউন্ডে হারালো। মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্বই করতে পারবেন না বিধানসভায়। ফলে এই আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে মানুষের বিরাট আশীর্বাদ পেয়েছে শুভেন্দু, ওর পরিবার, ওর বাবা, ওর পরিবারের থেকে প্রচুর আশীর্বাদ পেয়েছে। পরিবারকে দিনের পর দিন যখন ক্ষমতা থেকে উনি যখন সরে যায়, মানে যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয়, পরিবারকে, শিশির অধিকারীকে যাচ্ছে তাই করে অপমান করা, তার বাড়ির সামনে মাইক বাজিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে একদম। আমি তোমায় বলছি, কুণাল ঘোষ এমন কিছু কথা বলেছিল ওর মা বাবা সম্পর্কে, প্রতিবাদ করেছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম, খুব অন্যায় করেছিল। মানুষকে প্লিজ, যেভাবে কুণাল ঘোষ ওর মা বাবা সম্পর্কে বলেছিল, মা সম্পর্কে বলেছিল, আমি কিন্তু বলবো যে প্লিজ ওই ভুলটা আর কোনো রাজনৈতিক নেতারা করবেন না। একটা ছেলে ওরকম
মানে ওরকম মানে অত্যাচার সহ্য করার পরেও তার বাড়ির সামনে মাইক জোরালো সুরে ওর বাবাকে অপমান করা, ভাইদের অপমান করা, ওকে অপমান কিভাবে করেছে, শুভেন্দু অধিকারীকে যে লেভেলে অপমান করা হয়েছে। কথা ছাড়া কোনো ওয়ার্ড ছিল না। না না না, ফলে আজকে দেখো এটা মধুর একটা প্রতিশোধ শুভেন্দু নিয়ে নিল। যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন অবহেলা করেছিল, যে নেতারা কুণাল ঘোষরা যেভাবে অপমান করেছিল দিনের পর দিন, তারপরে একটা মধুর প্রতিশোধ গণতান্ত্রিক উপায়ে কিন্তু শুভেন্দু নিল। এটাই শুভেন্দু, এটাই হলো শুভেন্দুর অনন্য। এবং আমি তোমায় বলছি, মেদিনীপুরের ও সাফল্য, পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে 16টা, লোকসভায় দুটোতে দুটো, মানে তুমি যদি কোচবিহারের আটিলার ডাঙায় যাও, কালমাটিতে যাও, আর এখানে যদি তুমি একেবারে ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকাতে যাও, তুমি সর্বত্র শুভেন্দুর জনপ্রিয়তা তুমি চোখে পড়বে। শুধু স্যার মানে একটা মানে এই জনপ্রিয়তা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে জন্য না, ও বিরোধী দলের নেতা হিসেবে। আমি তোমায় বলছি, তোমায় একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো চ্যানেলে শুভেন্দুর বক্তব্য গেলে লাখ লাখ লোক দেখতো। শুভেন্দুর পপুলারিটি কোন লেভেলে, যে শুভেন্দুর একটা ভিডিও যখন তোমরা আপলোড করো, হাজার হাজার লোক তার মধ্যে ঢুকে দেখতে, তার মানুষের আগ্রহ কোন লেভেলে ছিল। আমি আজকে একটা কথা বলছি, আমার একটা এডিটর রাখা আছে শুধু শুভেন্দু অধিকারীর ভিডিও এলেই, মানে পেজে এলেই সেটাকে তুলে পোস্ট করার জন্য। কারণ কেন, মানুষ আগ্রহ নিয়ে থাকে, যতবার আসবে আমার শুধু এডিটরটা শুভেন্দু অধিকারীর ভিডিও করার জন্য। আমি যদি ভুল না করি, এবিপি আনন্দে শুভেন্দুর মানে একটা সাক্ষাৎকার 2021 সালে, মানে 2020 সালে যখন ও জয়েন করলো বিজেপিতে, খুব সম্ভবত সেই দিনই সুমন দে নিয়েছিল। সেটা আমি যদি ভুল না করি, এখন পর্যন্ত হাইয়েস্ট ভিউয়ার ওই সাক্ষাৎকারটা দেখেছিল। ফলে শুভেন্দু এত জনপ্রিয় একটা মুখ, এবং যার মানে আমি তোমায় আবারও বলছি যে প্রত্যেকটা দপ্তর সম্পর্কে সম্যক জ্ঞান আছে, কেন্দ্র রাজ্যের বিভিন্ন সংস্থাগুলো সম্পর্কে পরিষ্কার জ্ঞান আছে, যে লিডারশিপ দিয়েছে এত বছর। আমি আমি ব্যক্তিগতভাবে কিন্তু ভীষণ আশা রাখছি, এবং আমি মনে করি যে বাংলার মানুষ ওর উপরে আশীর্বাদ রেখেছে, ওর বাবা মার আশীর্বাদ আছে, ওর আত্মীয় স্বজনের আশীর্বাদ আছে, এবং সর্বোপরি ওর যে গণদেবতা তাদের প্রত্যেকের আশীর্বাদ আছে। ফলে সব মিলে কিন্তু শুভেন্দু যে যাত্রা আগামীকাল শুরু হচ্ছে, আমারও শুভেচ্ছা। তাই একদম ছোট্ট শুভেচ্ছা অবশ্যই থাকবে। আর একটা স্যার, আমরা যে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হেনস্থা করেছে, শুভেন্দু অধিকারী বারবার মেন স্ট্রিমে কিন্তু আমাদের কথা বলে গেছেন একইভাবে, যে ওদেরকে এইভাবে বলা হচ্ছে, ওদেরকে এইভাবে কেস দেওয়া হচ্ছে। যখন আমার সম্পর্কে আপনি এবিপিতে গর্জে উঠলেন, যখন একজন মৌলবী বলেছিলেন ও রোজিনা দেহ ব্যবসায়ী, তখন শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে গর্জে উঠেছিলেন, রাজভবনের সামনে গর্জে উঠেছিলেন। শুভেন্দু গত 5 বছরে সংবাদ মাধ্যমকে যেভাবে প্রোটেকশন করেছে, ভাবা যায় না। তোমাদের জন্য শুভেন্দু যে লড়াই করেছে, তোমার জন্য, শফিকুলের জন্য, সন্ময় ব্যানার্জির জন্য, মানবের জন্য, সন্তু পানের জন্য, সুমনদের জন্য, প্রত্যেকটা ক্ষেত্রে, আরো নাম আমি বলতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন, আরো অনেক সাংবাদিক নিগৃহীত হয়েছেন, প্রত্যেকের নাম বলতে পারলাম না, জন্য ক্ষমা করবেন। শুভেন্দু কিন্তু প্রতিনিয়ত প্রথমেই বলতো যে আমি আছি, তোমরা চিন্তা করবে না, আমার আমার প্রয়োজনে আমার লয়ার যাবে, আমি লয়ার দিয়ে তোমাদের সাপোর্ট করব। এবং ও বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে বলতো যে কেন এদের উপর অত্যাচার করা হচ্ছে, কেবলমাত্র শাসক দলকে নিয়ে প্রশ্ন তুলছে, শাসক দলের অন্যায় অবিচার অত্যাচার নিয়ে প্রশ্ন তুলছে রোজিনা, তাই রোজিনার উপরে এই ধরনের নির্যাতন। হাইকোর্টে যখন আমাকে মারা হয়, মানে আমাকে, আমার ক্যামেরা পার্সনকে, তখন শুভেন্দু অধিকারী ফোন করে আশ্বস্ত করা, বা রাত্রি 1টার সময় শঙ্কুদেব পান্ডাকে আমার বাড়িতে পাঠিয়ে যে কেমন আছে দেখাস। একেবারে, মানে সেই কারণে আমি তোমায় বলছি যে এই শুভেন্দুকে কিন্তু, মানে শাসক শুভেন্দু, এবার প্রকৃত অর্থে শাসক শুভেন্দুকে আমরা বিচার করতে শুরু করব 1-1.5 বছর পর। কারণ তৃণমূল কংগ্রেস যে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, যে তৃণমূল কংগ্রেস যে দুর্বৃত্তের শাসন ব্যবস্থা কায়েম করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, যে অত্যাচার মানুষের উপর তৃণমূল কংগ্রেস করেছে, যেভাবে পুরো প্রশাসনিক ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছিল, ফলে এই অরাজক পরিস্থিতি সামলাতে প্রথমে বছর খানেক সময় লাগবে, তারপরে পুনর্গঠনের কাজ করতে পারবে। ফলে শুভেন্দু অধিকারীকে মানুষ, আমার ধারণা যে কিছু সময় দেবে। ফলে আমরা বিচার করতে শুরু করব 1.5 বছরের পর থেকে। ফলে 1.5 বছরের পরে
গণতান্ত্রিক শুভেন্দু কি মানে আমরা গণতান্ত্রিক শুভেন্দুকে পাচ্ছি নাকি মানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, সেই প্রবাদটাই সত্যি হচ্ছে। ফলে তার বিচার তো অনেক দেরিতে করব, কিন্তু তার আগে আমি মনে করি যে শুভেন্দুকে সময় দেওয়া উচিত, এবং যাতে করে এই অরাজক পরিস্থিতিটাকে নিজে সামলে পশ্চিমবাংলার জন্য একটা দিশাও দিতে পারে।